নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। গল্পের নাম অশরীরী। লিখেছেন লীলা মজুমদার। এখন আমি একটা সাধারণ কাগজের অফিসে কাজ করলেও 1 বছর আগেও একটা সাংঘাতিক গোপনীয় কাজ করতাম। সে কাউকে বলা বারণ। বললে আর দেখতে হতো না, প্রাণটা তো বাঁচতই না। তার ওপর সবচাইতে খারাপ কথা হলো যে চাকরিটাও চলে যেত। তবে এটুকু বলতে দোষ নেই যে কাজটা ছিল খবর সংগ্রহ করা। কোথায়, কেন, কার জন্য, সেসব তোমরাই ভেবে নিও। আমার বয়স তখন 22। নামটা আর বললাম না। আমাদের পাড়ার হরিশ খুড়ো চাকরিটা করিয়ে দিয়েছিলেন। প্রথম দিনেই আমার বড় সাহেব হলেও তিনি কুচকুচে কালো, আমাকে বলেছিলেন, দেখো, সর্বদা নেই হয়ে থাকবে। তুমি আদৌ আছো সে কথা টের পাওয়া গেলে চলবে না। তোমার আলাদা একটা চেহারা কিংবা চলা ফেরা কিংবা কথা বলার ধরন গজালেই চাকরি উঠে যাবে। পানা পুকুরে 1 ফোঁটা ময়লা জল হয়ে থাকবে। সমুদ্রের ধারে 1 কণা বালি হবে। এক কথায় স্রেফ অশরীরী হয়ে যাবে। কথা বললে কি বলছো বোঝা যাবে, কিন্তু আলাদা করে গলার আওয়াজ মালুম দেবে না। আর সবচাইতে বড় কথা হলো যে নিজের চেহারা বলে কিছু রাখতে পারবে না, যাতে তুমি মরে গেলেও তোমাকে শনাক্ত করা না যায়। ওরকম করে তাকাচ্ছ কেন? এ কিছু শক্ত কাজ নয়, কিচ্ছু করতে হবে না, স্রেফ নেই হয়ে থাকতে হবে। বেশি লেখাপড়া জানার দরকার নেই। বলো, পারবে তো? আমি বললাম, আগে হ্যাঁ স্যার। বড় সাহেব বেজায় রেগে গেলেন। ফের কথার ওপর কথা? চুপ করে থাকতেও কি শেখাতে হবে নাকি? কি নাম তোমার? আমি কোনো উত্তর দিলাম না। বড় সাহেব খুব খুশি হয়ে বললেন, খুব ভালো। মাইনে নেবার সময় নাম লিখবে না, টিপসই দেবে না। নাম ভাড়ানো যায়, কিন্তু টিপসই দিয়ে সবাইকে চেনা যায়। দুনিয়ার কোনো 2জন লোকের একরকম আঙুলের ছাপ হয় না। 1 তারিখে আমার কাছ থেকে মাইনে নিয়ে যাবে। খাতায় লেখা হবে নষ্টামি বাবদ 200 টাকা। আচ্ছা, যেতে পারো। আমি হাতে রুমাল জড়িয়ে 3টে আঙুল দেখালাম। বড় সাহেব হেসে বললেন, আচ্ছা, 300 টাকাই, কিন্তু মনে থাকে যেন, বিপদে পড়লে আমরা বলবো তোমাকে চিনি না। ঘর থেকে বেরিয়ে এলাম। শুনলাম আমার নতুন নাম ইংরেজি হরফের কিউ। যেখানে যত সন্দেহজনক খবর শোনা যেত, নিজে দেখে এসে আপিসের পাশের গলিতে ভাঙা টাইপরাইটার ভাড়া খাটাতো, তাতে টাইপ করে জমা দিতে হতো। তারপরের 6 মাসে কোথায় যে না গেলাম, কি যে না দেখলাম, তার ঠিক নেই। অথচ আমাকে কেউ দেখতে পেত না। রাস্তার ভিড়ের মধ্যে এক্কেবারে মিলিয়ে যেতাম। যেখানে ভিড় নেই, শুধু ভাঙা দেয়াল, সেই দেয়ালে একটা দাগ হয়ে মিশে থাকতাম। একবার একটা চোরাই গুদামে সারাদিন শ্রমিকদের একজন হয়ে গিয়ে রাশি রাশি গোপন খবর এনে দিয়েছিলাম। বড় সাহেব খুশি হওয়ায় মাইনে বেড়ে গেছিল। আর একবার একটা বিদেশি মাল জাহাজে সারাদিন একটা পিপে হয়ে লক্ষ লক্ষ টাকার সোনা খুঁজিয়ে পাইয়ে দিলাম। সেই জন্য খবরের কাগজে বড় সাহেবের সে কি প্রশংসা। সে যাই হোক, শেষবারের কাজটার কাছে ও সব কিছু না। নাকি গড়িয়ার দিকে এতকাল কোনো বেআইনি কাজ হয়নি, তাইতে সকলের সন্দেহ হলো নিশ্চয় কোনো গোপন ষড়যন্ত্র চলছে। তার ওপর সব বাংলা কাগজে যখন ছোট্ট একটা নোটিশ বেরুলো, তিব্বতাম পরিষদের প্রথম সভা গ.সু.৭, তখন আমার বুঝতে বাকি রইল না যে গড়িয়াতে শুক্রবার 7টায় গোপন সভা বসবে। বড় সাহেবের ঘর থেকে প্রায় অদৃশ্যভাবে বেরিয়ে যাচ্ছি। তার পেয়ারের বেয়ারা বলল, টিকিট ছাড়া ঢুকতে দেবে না। রুমাল জড়িয়ে হাত পাতলাম। সে 1 কুচি লাল কাগজ বের করে বলল, 2 টাকা। একটা আঙুল দেখালাম।
তাকে টাকা দিয়ে টিকিট পকেটে ফেলে চলে এলাম। শুক্রবার 5টায় যখন বাসে সবচাইতে ভিড় হয়, তখন বেছে বেছে সবচাইতে ভিড়ের বাসে উঠলাম। উঠে 4টে লোকের মধ্যেখানে এমন নেই হয়ে রইলাম যে কন্ডাক্টর টিকিট চাইল না। চাইবে কেন? আমার তো আর শরীর টরীর নেই যে বাসের জায়গা জুড়ে থাকব। গড়িয়াতে নেমেই একটা চায়ের দোকানে ভিড় দেখে সটান সেখানে গেলাম। এক ভাঁড় বেজায় গুড়ের চা নিয়ে তক্তার ওপর 10 পয়সা ফেলে দিলাম। সস্তা তো হবেই, শুকনো শালপাতা দিয়ে এসব চা বানাতে হয়। চা পাতা দিলে আর ওই দামে দিতে হতো না। ভাঁড় নিয়ে একটা বাঁশের খুঁটির পিছনে গুম হয়ে গেলাম। ভিড়ের মধ্যে হাসাহাসি হচ্ছিল। ওই শুক্রবার নিয়ে নাকি 4 দিন পকেট মার হয়নি। চট করে বুঝে নিলাম সভা তাহলে পকেট মারতে। একটা চিমড়ে লোক চায়ের ভাঁড় শেষ করে সামনের বাঁশবাগানের দিকে পা বাড়াতেই বাকি সব হাঁ হাঁ করে ছুটে এলো। ও মশাই, অমন কাজও করবেন না। ওই বাঁশবাগানের পথ দিয়ে একটি মাত্র জায়গায় যাওয়া যায়, সেটি হলো গোড়ে বাড়ির ভাঙা কেল্লা, ভূতদের থান। দিনের বেলাতেও ও পথে কেউ যায় না, কাক, চিল, কুকুর, বিড়ালও না। লোকটা ভয়ে ভয়ে এদিক ওদিক তাকিয়ে উল্টো দিকে মাঠের পথ ধরল। সকলে হাঁপ ছেড়ে যে যার জায়গায় ফিরে গেল। আমিও সেই সুযোগে ওই লোকটির পিছন পিছন চললাম। যা ভেবেছিলাম ঠিক তাই। মাঠ ভেঙে ঘুরে সে আবার বাঁশবাগানের ওপারে সেই রাস্তাটাই ধরল। আমি তার পিছনে নেই হয়ে চললাম। শুকনো পাতার ওপর এতটুকু পায়ের শব্দ হলো না, নইলে এতদিন কি শিখলাম। তারপরে এই বুকটা ধরাস করে উঠল। সামনেই একটা প্রকাণ্ড ভাঙা কেল্লা। সেখানে পৌঁছে পথটাও শেষ হয়ে গেছে। কেল্লার চূড়োটা শুধু দেখা যাচ্ছে। চারদিকে এমনি ঘন বন হয়ে গেছে যে তার বেশি কিছু ঠাউর হলো না। লোকটা একটুও দাঁড়ালো না। শটান বনের মধ্যে দিয়ে সেঁধিয়ে গিয়ে কেল্লার লোহা বাঁধানো প্রকাণ্ড সদর দরজায় দাঁড়িয়ে পাশে ঝোলানো একটা দড়ি ধরে টানতেই দরজা খুলে গেল। আমিও তার সঙ্গে সঙ্গে ভিতরে সেঁধিয়ে গেলাম। সে কিছু টেরই পেল না। ঢুকেই একটা প্যাসেজ, তার ওধারেই মস্ত ঘরে সভা বসেছে। সে কি ভিড় আর কি ভয়ঙ্কর তর্কাতর্কি। ঘরে একটা জানালা নেই। উঁচু ছাদে কয়েকটা ঘুলঘুলি দিয়ে বাতাস আসে, তাও এমন আড়াল করা যে বাইরের এক বিন্দু আলো যাচ্ছে না। যদিও ঘরে কয়েকটা ডেলাইট বাতি জ্বলছে, তাতে ঘরের অন্ধকার কাটছে না। ঘুপচি ঘুপচি ভাব, একটা সোঁদা গন্ধ। পায়রার নাকি বাদুড়ের বা অন্য কোনো বিকট কিছুর কে বলতে পারে। সেই অন্ধকারের সঙ্গে আমি মিশে যেতে যেতে বুঝলাম যে কেউই আলো চায় না, কারো মুখ চেনা যাচ্ছে না। সকলের একরকম কাপড় চোপড়, চেহারা, ঘাড় গুঁজে বসার আর চোখে চাওয়ার অভ্যাস। এদের সঙ্গে আমার এতটুকু তফাৎ নেই দেখে নিশ্চিন্তে অদৃশ্যভাবে একটা থামে ঠেস দিয়ে দাঁড়ালাম দরজার কাছে। বেরোবার পথ ওই একটি, আর সব বন্ধ। হয়তো 100 বছর খোলা হয়নি, খোলা যায়ও না। ফ্যাঁস ফ্যাঁসে বেড়ালে গলায় যা বলা হচ্ছিল তার কত বুঝতে পারলাম। এরা ইউনিয়ন করতে চায়, কিন্তু 70দের জ্বালায় কিছু হয়ে উঠছে না। আজকের ওই কুখ্যাত নির্জন জায়গায় কারো অনধিকার প্রবেশের কোনো সম্ভাবনাই নেই। হঠাৎ চমকে উঠলাম। একটা থামের পাশের সবচাইতে অন্ধকার কোণ দিয়ে সরসর করে কেউ ছাদের অস্পষ্টতা থেকে নেমে এসে আমার থামের ও পাশে দাঁড়ালো। আমার গা শিউরে উঠল। বক্তা তার সরু সরু হাত পা নেড়ে বলে চললেন, সাধারণ নাগরিকদের অধিকার থেকে কেন আমাদের বঞ্চিত করা হবে? জনতা থেকে আমরা অভিন্ন, আলাদা করে চিনুক তো কেউ। বলুক দেখি আমরা কেমন দেখতে, কেমন গলার আওয়াজ আমাদের। আমার গা শিউরে উঠল। আরও গোটা 10 ছায়া ছায়া মতো এ কোণ থেকে ও কোণ থেকে বেরিয়ে এসে আবছায়াতে মিশে রইল। বক্তা একটু ইতস্তত করে বললেন,
আমাদের একটা আস্তানার দরকার ছিল। এর চাইতে ভালো আস্তানা কোথায় পাওয়া যাবে? আমরাই তো আসল অশরীরী। সকলের চোখের সামনে কাজ করি, কেউ আমাদের দেখতে পায় না। এই ছোট ইটের টুকরো ফেলে আজ এখানে আমাদের ঘাঁটি প্রতিষ্ঠা। এই অবধি বলে ইটটা হাতে করে তুলেছে, অমনি ঘরে একটা শোরগোল উঠল। না 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 না। তারপরই মনে হলো ঘরের আনাজ কানাজ থেকে 25-30টা ছায়ামূর্তি বক্তার ওপর ঝাঁপিয়ে পড়ল। আমি অদৃশ্যভাবে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম। বক্তা একটা কোঁক শব্দ করে বসে পড়ল। হঠাৎ বক্তার পাশে বসা ছুঁচোমুখো একটা লোক গর্জন করে উঠল, নটে, ভজা, কার্তিক, কি করছিসটা কি? কই সমঝা? সঙ্গে সঙ্গে অদৃশ্য ভাব ছেড়ে দিয়ে গোটা 50 ছোকরা খালি হাতে মঞ্চের ওপর উঠে পড়ে, ওরে বাবা রে, সেই ছায়া মূর্তিগুলোকে পেল্লায় পেটাতে লাগলো। সেই ফাঁকে বক্তা উঠে পড়ে দে দৌড়। আমি এমন পেটনাই জন্মে দেখিনি। আগন্তুকদের আগা পাশতলা ধাঁই ধারাক্কা মার। তার মধ্যে কে রব তুলল, বেটারা সব পুলিশের চর, অশরীরই সেজে এছেন, লাগা লাগা। ভজা দেখছিস কি? ভজা বলল, পেঁচলে যাচ্ছেন যে। শেষটা তাদের পৃষ্ঠভঙ্গ দিতেই হলো। সুরুত সুরুত করে মঞ্চ থেকে নেমে স্রেফ জলের স্রোতের মতো ভিড়ের মধ্যে দিয়ে গলে ঘরের একটিমাত্র দরজা দিয়ে সব নিমেষের মধ্যে বেরিয়ে পড়ল। ধন্যী পুলিশের ট্রেনিং। হয়তো একটু অসাবধান হয়ে পড়েছিলাম। ওই অদ্ভুত ব্যাপার দেখবার জন্য বোধহয় ভিড় থেকে কিঞ্চিত আলাদা হয়ে পড়েছিলাম। কারণ পালাতে পালাতে শেষের লোকটা আমাকে দেখতে পেয়ে একরকম কোল পাঁজা করে তুলে ধরে বাইরের জঙ্গলের মধ্যে এনে ফেলে বলল, চল চল চল, দেখছিস কি? বলে একটা শেওড়া গাছের ডাল বেয়ে উঠে পড়ল। ততক্ষণে ডে লাইট হাতে নিয়ে নটে, ভজারাও দোরগোড়ায় দেখা দিয়েছে। সে আলোতে দেখলাম যে লোকটা গাছে চড়েছে তার গোড়ালি দুটো সামনের দিকে। তক্ষুনি গাছগাছড়ার সঙ্গে মিশে গিয়ে মুচ্ছ গেলাম। ওরা বোধহয় আমাকে খুঁজে পায়নি। অবশ্যই আমি যে আছি তা ওরা জানতো না, খুঁজবে কাকে? বড় সাহেবের কাছে আর যাইনি। আজকাল খবরের কাগজের জন্য সংবাদ সংগ্রহ করি, অবশ্য এবারে নেই হয়ে। লীলা মজুমদারের লেখা অশরীরী গল্পটা শুনলে। গল্পটা ভালো লাগলে একটা লাইক করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।